আসসালামু আলাইকুম সবাইকে। সো এসএসসি 27 অ্যান্ড 28 ব্যাচের স্টুডেন্টরা, তো আজকের এই ক্লাসে আমরা কিভাবে সম্পাদ্যের যে বর্ণনা ওইটা কিভাবে লিখতে হয়, অঙ্কনের বিবরণ যেটা আছে ওইটা দেখার চেষ্টা করব। সো অনেকের মধ্যে একটা মিসকনসেপশন থাকে যে আমরা প্রতিটা সম্পাদ্যের যে অঙ্কনের বিবরণ আছে ওইটা আলাদা আলাদাভাবে মুখস্থ করে করে লিখব, কিন্তু ওইটা আসলে কোনো স্মার্ট ওয়ে না। সো আমরা একটা স্মার্ট ওয়েতে লেখার চেষ্টা করব এবং খুব ইজিয়েস্ট ওয়ে ওইটা আমরা ওইটাই আজকে শেখার চেষ্টা করব। সো আজকে বৃত্ত অধ্যায়ের একটা সম্পাদ্য দিয়ে আমরা ব্যাপারটা শিখব। সো সম্পাদ্য নয়, যেটা কোনো ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। তো ওই সম্পাদ্যটা আমরা কমপ্লিট করি, এরপরে কীভাবে অঙ্কনের বিবরণ লিখতে হয় ওইটা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। সো শুরুতে আমরা আমাদের প্রশ্নটা লিখে নিই। হ্যাঁ, যে কোনো ত্রিভুজের বা কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। এটা বৃত্ত অধ্যায়ের কত নম্বর সম্পাদ্য? এটা হচ্ছে সম্পাদ্য 9। তো শুরুতে আমরা কি করব? শুরুতে হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচন ব্যাপারটা কি? আমাদের যে প্রশ্নটা দেওয়া থাকে বা সাধারণ নির্বাচন যেটা থাকে ওটাকে আমরা আসলে বিভিন্ন নামকরণ করব আর কি। যে ধরো এখানে কোনো নির্দিষ্ট ত্রিভুজ, ত্রিভুজটাকে নির্দিষ্ট করে দেওয়া নাই, আমরা ওই ত্রিভুজটাকে নির্দিষ্ট করে নিব, ঠিক আছে? এবং অন্যান্য আরো যা কিছু দেওয়া থাকে যেগুলো নির্দিষ্ট করা থাকে না, ওইগুলো আমরা এই বিশেষ নির্বাচনে নির্দিষ্ট করে নিব। তো এখানে বলছে কোনো নির্দিষ্ট ত্রিভুজ। সো নির্দিষ্ট ত্রিভুজটাকে আমরা ধরো এবিসি একটা ত্রিভুজ নিতে পারি, অথবা তুমি তোমার মনে ইচ্ছা মতো পি কিউ আর ক খ গ, তোমার যেভাবে নামকরণ করতে ইচ্ছা করে। সো যেহেতু আমরা মনে করতেছি, আমরা ধরে নিতেছি, এই জন্য আমরা মনে করি বা ধরে লিখতে পারি। অথবা যদি তোমাদের প্রশ্নের মধ্যে দেওয়া থাকে তখন তোমরা কিভাবে লিখবা, যে দেওয়া আছে। তো আমি এখানে ধরে নিতেছি, এই জন্য লিখছি মনে করি যে এবিসি একটি ত্রিভুজ, যার পরিবৃত্ত আঁকতে হবে। তোমরা তোমাদের নিজেদের ভাষায় লিখতে পারো এটা, যে এবিসি একটি ত্রিভুজ, আবার লিখতে পারো যে এবিসি ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। এটা তোমাদের খুশি, ঠিক আছে? তো এবার আমরা আঁকি, হচ্ছে আমাদের অঙ্কন। তো শুরুতে আমরা কি করব, আমাদের যে নির্দিষ্ট ত্রিভুজটা দেওয়া থাকবে ওই ত্রিভুজটা আমরা আঁকাই নিব, ঠিক আছে? তো ধরো এখানে আমি আমার ইচ্ছা মতো একটা ত্রিভুজ আঁকতেছি, যেহেতু আমার এখানে বাহুর কোনো মান নির্দিষ্ট করে দেওয়া নেই, তো আমি আমার মন ইচ্ছা মতো আঁকতেছি। যখন তোমাদের পরীক্ষার প্রশ্নের মধ্যে দেওয়া থাকবে নির্দিষ্ট করে, তোমরা তখন ওই ত্রিভুজটা এঁকে নিবে। সো এটা নিয়েও আলাদা ডিটেলস ভিডিও আসবে, ক্লাস দিব। এবার কি করব, এবার হচ্ছে এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করব। আচ্ছা, শুরুতে তোমাদেরকে পরিবৃত্তের ব্যাপারটা ক্লিয়ার করি। পরিবৃত্ত যেটা হচ্ছে ওইটার ত্রিভুজের যে তিনটা শীর্ষ থাকে, ওই তিনটা শীর্ষবিন্দুকে স্পর্শ করে যাবে এমন একটা বৃত্ত, এটাই হচ্ছে ওই ত্রিভুজের পরিবৃত্ত। আবার চতুর্ভুজেরও পরিবৃত্ত হতে পারে, পঞ্চভুজেরও হতে পারে। সো এখানে যেহেতু আমাদের ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে বলছে, আমরা ত্রিভুজেরটাই আঁকবো। তো প্রথমে কি করব, আমরা আমাদের মন ইচ্ছা মতো যে কোনো দুইটা বাহুকে আমরা সমদ্বিখণ্ডিত করে নেব। তো সমদ্বিখণ্ডিত করতে গেলে কি করতে হবে, আমরা যেই বাহুকে সমদ্বিখণ্ডিত করব ওইটার অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে ওটার দুই পাশে দুইটা বৃত্তচাপ আঁকবো, ওই বাহুর একটা প্রান্তে বসিয়ে। আবার এই সেম কাজটা আমরা অপর প্রান্তে বসিয়েও করবো, এবং মাপটা অবশ্যই ওই সেম মাপই রাখতে হবে। প্রথমে আমি যেটুকু মাপ নিব, পরের বারও ওই সেম মাপ রাখতে হবে। এরপরে আমরা যে দুইটা বিন্দু পেলাম, দুইটা বিন্দু জাস্ট যোগ করে দিব। তো আমার এই বাহুটা সমদ্বিখণ্ডিত হয়ে গেল। আচ্ছা, এবার আমি আমার মন খুশি মতো আরো যে কোনো অন্য আরেকটা বাহুকে সমদ্বিখণ্ডিত করবো। ধরো আমি এই বাহুটাকে করলাম। প্রথমে কি করবো, অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে দুইটা বৃত্তচাপ, আবার অপর প্রান্তে বসেও সেম মাপ নিয়ে দুইটা বৃত্তচাপ আঁকবো।
আবার দুইটা বিন্দু যোগ করে দিব। বিন্দুগুলো যোগ করার সময় অবশ্যই একটু সতর্কতার সাথে যোগ করবা, কেননা যেহেতু এটা সম্পাদ্য, এটা চিত্রটা অবশ্যই মানে একটু যদি নিখুঁত হয় তাহলে তোমার নম্বর পাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। আচ্ছা, তো আমরা ধরো এই ত্রিভুজটার নামটা দিয়ে দিই এ বি সি। আমরা এবিসি ত্রিভুজের এবি বাহু এবং বিসি বাহুকে সমাদ্বিখণ্ডিত করলাম। ঠিক আছে, ধরো সমাদ্বিখণ্ডক দ্বয়ের নাম আমি দিয়ে দিই। আচ্ছা, ওইটা পরে দেওয়া যাবে। আচ্ছা, এরপর দেখি এবার এই যে সমাদ্বিখণ্ডক দুইটা আমরা পাইলাম, এরা পরস্পর একটা বিন্দুতে ছেদ করছে। দেখো, ধরো এই বিন্দুর নাম দিলাম আমরা হচ্ছে উ বিন্দু। ঠিক আছে, তো এই যে উ বিন্দুটা আমরা পাইলাম, এই উ বিন্দুটাই হচ্ছে আমাদের যে পরিবৃত্ত হবে ওই পরিবৃত্তের কেন্দ্র। তো আমরা কোনো বৃত্তের কেন্দ্র পেয়ে গেছি। তো এবার যদি আমরা ব্যাসার্ধটা পাই তাহলে তো আমরা ওই নির্দিষ্ট বৃত্তটা আঁকতে পারবো। তো এবার ব্যাসার্ধটা কি হবে? ব্যাসার্ধ হবে তোমার এই যে কেন্দ্র আছে, এই কেন্দ্র থেকে যে কোনো একটি শীর্ষ পর্যন্ত যে দূরত্ব, ওইটাই হবে তোমার ব্যাসার্ধ। তোমার এই যে এ বিন্দু আছে বা এই শীর্ষ যেটা, এই কেন্দ্রটা থেকে এ শীর্ষ পর্যন্ত যে দূরত্ব বা বি শীর্ষ পর্যন্ত যে দূরত্ব অথবা সি শীর্ষ পর্যন্ত, মানে তোমার যেটা খুশি ওইটা নিতে পারবা। ঠিক আছে, কেননা এই যে উ বিন্দু আছে এটা থেকে প্রতিটা শীর্ষের দূরত্ব অবশ্যই সমান হবে। যদি সমান না হয় তাহলে এটা পরিবৃত্ত হবে না। ঠিক আছে, তুমি তোমার মন খুশি মতো যে কোনো একটা শীর্ষ পর্যন্ত দূরত্বকে ধরে নিতে পারো। তোমার ইচ্ছা করলে তুমি এভাবে টান দিয়ে যোগ করতে পারো অথবা যোগ না করে রাখতে পারো, কোনো সমস্যা নেই। তো ধরো আমার এই বিবিন্দুটা যেহেতু একটু খালি আছে, ক্লিয়ার দেখা যায়, এই জন্য আমি এই বিবিন্দুটাকে যোগ করলাম বিবিন্দুর সাথে। তাহলে এই যে উবি একটা রেখা পেলাম, এই উবি হচ্ছে আমার এই যে পরিবৃত্ত ওটার কেন্দ্র। ঠিক আছে, ও সরি, এই উবি হচ্ছে আমার ওই পরিবৃত্তের ব্যাসার্ধ, উ হচ্ছে ওই পরিবৃত্তের কেন্দ্র। যেহেতু কেন্দ্র পাইছি এবং ব্যাসার্ধও পাওয়া গেছে, তো এবার আমরা বৃত্তটা আঁকতে পারি। এই যে উ বিন্দুকে কেন্দ্র করে উবি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্ত আঁকাই। এই যে বৃত্তটা হলো, এটা আমার এ শীর্ষকে স্পর্শ করছে, বি শীর্ষকে স্পর্শ করছে এবং সি শীর্ষকে স্পর্শ করছে। অতএব এটা হচ্ছে এই যে এবিসি ত্রিভুজ এর পরিবৃত্ত। এবার আমরা নামকরণ যেটা বাকি আছে ওটা করে ফেলি। ধরো এ বি সি, ধরো ডি, এটা হচ্ছে ই, দেন এফ, এটা হচ্ছে জি। ওকে, আমাদের নামকরণ শেষ, অঙ্কন শেষ। তো এবার আমরা কি দেখবো? অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ এটা খুবই একটা ইজি ব্যাপার, মানে তুমি যেভাবে আঁকছো ওইটার বর্ণনাটাই জাস্ট দিয়ে দিবা। এখানে মুখস্থ করার মতো কোনো বিষয় নেই, মানে তুমি যদি আঁকতে পারো তাহলে তুমি অঙ্কনের বিবরণ নিজে থেকে দিতে পারো। ওকে, সো তুমি শুরুতে যেভাবে শুরু করছিলা ওইটা থেকেই তোমার বিবরণটা স্টার্ট করবা। ঠিক আছে, মানে ধাপে ধাপে আমরা সামনের দিকে আগাবো। তো তুমি 1 2 3 দিয়ে এভাবে স্টেপ করে লিখতে পারো অথবা একবার লিখতে পারো, তবে আমি প্রেফার করি তোমরা 1 2 3 বা তুমি যেভাবে নাম্বারিং করে লিখো আর কি, ওইটাই বেটার অপশন। আচ্ছা, তো শুরুতে আমরা কি করছিলাম? যে শুরুতে আমরা এবিসি যে ত্রিভুজটা আছে ওই ত্রিভুজটা আঁকাইছিলাম। ঠিক আছে, তো শুরুতে আমরা এবিসি ত্রিভুজটা আঁকি। তোমরা চাইলে এই লাইনটা স্কিপও করতে পারো, যেহেতু এবিসি একটা ত্রিভুজ দেওয়া থাকে, তোমরা এই ত্রিভুজের যে লাইনটা আছে ওটা স্কিপ করতে পারো, তোমরা লিখতে পারো, কোনো সমস্যা নেই। এরপর আমরা কি করছিলাম, মানে আমরা যা করছি ওইটাই স্টেপ বাই স্টেপ লিখে দিব, তাহলে আমাদের অঙ্কনের বিবরণ কমপ্লিট হয়ে যাবে। মানে এখানে মুখস্থ করার মতো কোনো বিষয় নেই। আচ্ছা, এরপর কি করছি, আমরা বিসি বাহুকে সমাদ্বিখণ্ডিত করছিলাম এবং এবি বাহুকে সমাদ্বিখণ্ডিত করছিলাম। তো আমরা এটাই লিখে দিব যে এবি এবং বিসি বাহুকে সমাদ্বিখণ্ডিত করি। অথবা তুমি চাইলে এখানে সমাদ্বিখণ্ডক দ্বয়ের নামও উল্লেখ করে দিতে পারো, ওইটাই সবচেয়ে বেটার হয়। ঠিক আছে, এবি এবং বিসি বাহুকে আমরা যথাক্রমে কি কি দ্বারা সমাদ্বিখণ্ডিত করছিলাম? এবি এবং বিসি বাহুকে যথাক্রমে, তাহলে এবি যেহেতু আমরা আগে লিখছি এই জন্য এবি এর সমাদ্বিখণ্ডকটা আগে লিখব। এবি এর সমাদ্বিখণ্ডক আছে ডিই এবং বিসি এর সমাদ্বিখণ্ডক আছে এফ জি। ঠিক আছে, তো আমরা ডিই আগে লিখব এবং
এফ জি পরে লিখব। এ বি এবং বিসি বাহুকে যথাক্রমে ডিই এবং এফ জি বাহু দ্বারা সমদ্বিখণ্ডিত করি। আচ্ছা, এবার আমরা পরের স্টেপে যাই। এরপর কি করছিলাম? এরপর এই যে দুটো সমদ্বিখণ্ডক আছে এর একটা বিন্দুতে ছেদ করছিল, মনে আছে কিভাবে আঁকছিলাম? যে এই দুইটা যখন আমরা যোগ করছিলাম তখন তারা এই উ বিন্দুতে ছেদ করছিল, ঠিক আছে? তাহলে যে ডিই এবং এফ জি পরস্পর উ বিন্দুতে ছেদ করে, তুমি এটাকে এখানেও একবার লিখে দিতে পারো যে ডিই এবং এফ জি বাহু দ্বারা সমদ্বিখণ্ডিত করি যা উ বিন্দুতে ছেদ করে পরস্পরকে আর কি। সো আচ্ছা, এবার তুমি আলাদাভাবে লিখতে পারো, অথবা এখানে তুমি এই ডিই এবং এফ জি আলাদা করে না লিখে তবে লিখতে পারো যে সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর উ বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? আচ্ছা, আমরা পরের স্টেপে যাই। আচ্ছা, আমাদের এরপরের কাজ কি ছিল দেখো, যে আমরা কি করছিলাম? এরপর উ যে বিন্দুটা আমরা পাইছি এই উ বিন্দু এবং বি বিন্দু আমরা যোগ করছিলাম, ঠিক আছে? এটাই তো করছিলাম। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 4 নম্বর স্টেপ, ঠিক আছে? এবার আমরা ও কমা বি যোগ করি। তো এখানে কিন্তু অবশ্যই মাঝখানে কমা দিতে হবে, ঠিক আছে? কারণ কি, তুমি যোগ করছো, যোগ করার পরে উবি একটা রেখা হয়েছে, ঠিক আছে? উবি যখন রেখা হয়েছে তুমি তখন একবারে উবি লিখতে পারো, কিন্তু তুমি তো এখানে যোগ করে লিখতেছো, তো তার মানে তুমি তখন যোগ করো নাই, সেই জন্য তখন উ এবং বি দুইটা আলাদা আলাদা বিন্দু, আলাদা বিন্দু বুঝাইতে অবশ্যই মাঝখানে কমা ব্যবহার করতে হবে। উ কমা বি যোগ করি। আমাদের এরপর স্টেপটা কি ছিল? আমরা উ কে কেন্দ্র করে উ বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত আঁকছিলাম, এটাই তো করছি, তো এটাই লিখে দিই উ কে কেন্দ্র করে। উবি, এবার কিন্তু এই উবি একটা রেখা, আগে আগে কি ছিল? উ এবং বি আলাদা আলাদা দুইটা বিন্দু, তো এবার রেখা, এই জন্য মাঝখানে কমা দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? উকে কেন্দ্র করে উবি এর সমান ব্যাসার্ধ নিই, আমরা উবি এর সমান ব্যাসার্ধ নিয়েছিলাম, এটাই লিখতেছি। কি আঁকছিলাম? একটি বৃত্ত, একটি বৃত্ত আঁকি। তো এরপরে আমাদের কাজ কি ছিল? এরপর আর কিছু করা লাগছিল? এরপর এই যে বৃত্তটা, এটাই তো এবিসি ত্রিভুজের পরিবৃত্ত, ওই লাইনটা লিখে দেবো। তাহলে অঙ্কিত বৃত্তটি কি এবিসি ত্রিভুজের পরিবৃত্ত। সো তোমরা এই ব্যাখ্যার জন্য অনেকেই প্যারা খাও, আমি দেখছি। এই ব্যাখ্যার জন্য প্যারা খাওয়ার কোনো ব্যাপার নাই, যে তোমরা যেভাবে এই অঙ্কনটা করছো, তোমরা যদি চিত্রটা আঁকতে পারো তাহলে ব্যাখ্যা তুমি নিজের মতো করে লিখতে পারবে। মানে তুমি কিভাবে কাজটা শুরু করছো, মানে স্টেপ বাই স্টেপ কিভাবে আগাইছো, ওইটাই জাস্ট লিখে দিবে, ঠিক আছে? তো মানুষ ভেদে এই বর্ণনার ধরনও আলাদা আলাদা হইতে পারে, তো এটা কোনো ব্যাপার না যে বইয়ের মতোই হইতে হবে এমন কোনো কথা নেই, তুমি তোমার নিজের মতো করে লিখবা। আমি আমার নিজের এক্সামও আমি নিজের মতো করে লিখছি, আমি কখনোই অঙ্কনের বিবরণ এগুলা মুখস্থ করি নাই। মানে যদি আমি আঁকতে পারি তাহলে আমি বিবরণ নিজের মতো করে দিতে পারবো। সেই জন্য তোমরা এই যে চিত্রটা ওইটার মধ্যে ফোকাস করবা, আর অঙ্কনের বিবরণ নিজের মতো করে দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? তো এইটাই সবচেয়ে বেটার অপশন। আর একটা ব্যাপার এক্সট্রা ভাবে বলে দিই, যে এই যে পরিবৃত্তের কেন্দ্র পাইছিলা, এই যে কেন্দ্র, ঠিক আছে? তোমরা যখন সূক্ষ্মকোণী ত্রিভুজ নেবা, মানে যখন সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে, এই সূক্ষ্মকোণী ত্রিভুজের এই যে পরিবৃত্তের কেন্দ্র, এটা হবে ত্রিভুজের ভিতরে। এবার যখন আমরা স্থূলকোণী ত্রিভুজ নেব,
স্থূলকোণী ত্রিভুজের যে পরিবৃত্তের কেন্দ্র এটা হবে ত্রিভুজের বাইরে। আর যদি আমরা সমকোণী ত্রিভুজ নেই, সমকোণী ত্রিভুজের যে পরিবৃত্তের কেন্দ্র এটা হবে সমকোণী ত্রিভুজের অতিভুজ, যেটা সবচেয়ে বড় বাহু, ওই বাহুর উপর। এটা হবে অতিভুজের উপর। ঠিক আছে। তো আশা করি আজকের এই ক্লাসের পরে তোমরা তোমাদের যে সম্পাদ্যের অঙ্কনের বিবরণ আছে ওটা তোমরা নিজের মতো করে লিখতে পারবা, মানে যদি তুমি অঙ্কনটা পারো আর কি। সো তোমাদের পরীক্ষা ভালো হোক, এটুকুই শুভকামনা থাকলো। সো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।